মাত্র দুদিন আগে কিন্তু একটি OnePlus 9RTর সিপিইউ রিবোলিং করলাম। আবার আজকে আরেকটি OnePlus 9RT এসেছে, এটি ডেড মোডে রয়েছে। আর এই ফোনটির প্রবলেম হচ্ছে এটি এই মুহূর্তে ডেড থাকলেও এটি কিন্তু সিপিইউ রিবোলিং অলরেডি করা হয়েছে এবং ঢাকা থেকে সিপিইউ রিবোলিং করে উনি বেশ কিছুদিন ইউজ করেছেন, এরপর আবার ফোনটি বন্ধ হয়ে যায় এবং কি এই অবস্থায় আমার কাছে নিয়ে এসেছেন আমাদের একজন টেকনিশিয়ান ভাই। তো এই ফোনটির আমরা সব কিছু খেয়াল করব কি প্রবলেম রয়েছে। চার্জিংয়ের লোডিং খুবই লো রয়েছে, চার্জ লোডিং বাড়ছে না এবং চার্জে লাগিয়ে রাখলেও চার্জ হয় না। তো আমি দেখতে পাচ্ছি ব্যাটারিটিও ডাউন রয়েছে। তো ব্যাটারি ভোল্টেজ অ্যাপ্লাই করে মূলত ফোনটি অন করার চেষ্টা করলেও আসলে অন হয় না। তো আমি এই ফোনটির সিপিইউ যে রিবোলিং করা হয়েছে সেই বিষয়টি দেখব এবং কিভাবে কি কাজ করা হয়েছে এবং কি কাজের কোয়ালিটিও আমরা যাচাই বাছাই করব। কারণ হচ্ছে যে আমরা ভালো আর মন্দের তফাৎটা আসলে বুঝতে পারি না, যখন দুটি পাশাপাশি রাখা হয় তখন কিন্তু সেই বিষয়গুলো আমরা অনেকটাই আমাদের কাছে চোখে পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক, আমি এবার সিপিইউ রিবোলিংয়ের জন্য যে কাজটি করব সেটি হচ্ছে র্যামটি রিমুভ করব এবং সিপিইউটি রিমুভ করব। প্রথমে আমি দেখতে পাচ্ছি যে এই ফোনটির উপরে যে কপারের পেপার থাকে সেটি কিন্তু যে কালো একটি পেপার থাকে সেই পেপারটি কিন্তু পুরোটাই তুলে ফেলা হয়েছে, আর কোনো ধরনের থার্মাল পেস্টও অ্যাপ্লাই করা হয়নি। মূলত এই ধরনের পেপারগুলো তুলে ফেললেও আমরা চেষ্টা করব আবার পেপারগুলো লাগিয়ে দিতে অন্য টাইপের পেপার হলেও, এবং কি থার্মাল পেস্ট অ্যাপ্লাই করব কারণ 888 প্রসেসরগুলো প্রচুর হিট হয় আপনারা জানেন। তো দেখুন, র্যাম প্রসেসর আমি খুব সুন্দরভাবে রিমুভ করে নিলাম। আর একটি বিষয় হচ্ছে যেহেতু রিবল করা ছিল, সো রিবোলিং দেখুন এখানে খুব সুন্দরভাবেই আমি দেখতে পাচ্ছি রিবলটি করা হয়েছিল। রিবোলিং যথেষ্ট সুন্দর ছিল এবং যদিও সিপিইউর নিচে ক্যাপগুলো আমি দেখতে পাইনি, কারণ এটি ম্যাক্সিমাম কিন্তু ক্যাপ রিমুভ করেই সবাই কাজ করে। তো এটি আসলে বড় ধরনের কোনো সমস্যা না, তারপরেও আমি চেষ্টা করি সবসময় আমি ক্যাপগুলো রেখেই কাজ করার। আমার ভিডিওতে দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তো যাই হোক, এই ফোনটির সিপিইউর নিচে এবং আশেপাশে আমি একটু পেস্ট এবং কি কিছু ময়লা দেখতে পাচ্ছি, যেগুলো আসলে থাকা উচিত না। খুব সুন্দরভাবে পরিষ্কার করে কাজটি করলে এই সিপিইউর কাজগুলো লং লাস্টিং করার সম্ভাবনা থাকে, মানে অনেক দিন চলবে এটা আশা করা যায়। কিন্তু যদি আপনার কাজ একটু ময়লা টাইপের হয়, মানে আশেপাশে পেস্ট লেগে আছে, বল আছে এবং কি অনেক সময় থার্মাল পেস্ট অ্যাপ্লাই করলে সেটি ভিতরে ঢুকে পড়ে, তো বিভিন্ন সমস্যাগুলো হয়। এগুলোর কারণে কিন্তু সিপিইউটি দেখা যায় যে রিসেন্টলি আবার ফোনটি ডেড হওয়ার চান্স থাকে। তো যাই হোক, আমি এই মাদারবোর্ডটি সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আমি দেখব সব বল ঠিকঠাক রয়েছে কিনা। আর যেহেতু ফোনটি রানিং ছিল কোনো এক সময়, মানে রানিং ফোনটি কিছুদিন ইউজ করার পর হুট করে বন্ধ হয়ে যায়। তো আমি আশা করব যে এই ফোনে লাইনে কোনো ড্যামেজ নেই, অন্য কোথাও কোনো কম্পোনেন্ট মিসিং নেই, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে একটি ফোন যখন আপনি কমপ্লিটলি ওকে ফোন হুট করে বন্ধ হয়েছে, সেই ফোনটিতে কোনো কাজ করা হয়নি, কেউ হাত দেয়নি, তো সেখান থেকে একটি পার্টস মিসিং বা কোনো ম্যানিপুলেট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু একটি ফোন যখন কাজটি ট্রাই করেছে বা আনসাকসেস হয়েছে সেই ফোনটির ক্ষেত্রে কিন্তু অনেক সময় এরকম পাওয়া যায় যে হয়তো রেজিস্টার মিসিং হয়ে গিয়েছিল, সেই রেজিস্টারটি ভ্যালু চেঞ্জ করে অন্য একটি লাগিয়ে দেওয়া হয়েছে, অথবা এক জায়গায় পার্টস আরেক জায়গায় বসানো হয়েছে, এরকম অনেক সমস্যা থাকে। সেক্ষেত্রে কাজ করা ফোনগুলোর ক্ষেত্রে যখন যে ফোনটি আনসাকসেস হয়েছে সেই ফোনটির ক্ষেত্রে এ ধরনের সমস্যা অনেক পাওয়া যায় এবং কি আমি অনেক পেয়েছি। অনেক সময় দেখা যায় কিছু পার্টস থাকে না বা কিছু সমস্যা থাকে, যেগুলোকে আমার পুনরায় চেক করতে গেলে একটি একটি করে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস যেগুলো চেক করা সম্পূর্ণভাবে সম্ভব হয় না। তো যে কারণে এই ফোনগুলোর কাজ করতে গেলে অনেক সমস্যা হয়। আর যে ফোনটি কাজ করা হয়েছে বাট ফোনটি কাজ করার পরে সুন্দরভাবে চলেছে, সেটি হোক 1 সপ্তাহ, হোক 1 মাস বা হোক 2 দিন 3 দিন, কিন্তু ফোনটি যেহেতু কমপ্লিট চলেছে, তার মানে বলা যায় যে আশা করা যায় যে সেই ফোনটি সর্বশেষ যেহেতু অন ছিল, তার মানে সেই ফোনের যে পার্টসগুলো সেগুলো সঠিক পজিশনে আছে, এইটুকু নিশ্চয়তা অন্তত পাওয়ার পর একটি কাজে হাত দিলে তাহলে সেই কাজটি খুব সুন্দরভাবে করা যায়। তো যাই হোক, আমি র্যাম সিপিইউ আলাদা করে সুন্দর করে এগুলোকে ক্লিন করে তারপর রিবল করব। আমি পূর্বের যে পেস্টগুলো, এই পেস্টগুলো পরিষ্কার করে দেব। কারণ হচ্ছে এখানে যিনি এর আগে কাজ করেছেন, তিনি কোন টেম্পারেচার এবং কি কোন কোম্পানির মূলত পিপিডি ইউজ করেছেন সেটি কিন্তু আমার জানা নেই। তো এখানে যদি মিসম্যাচ হয়, মূলত টেম্পারেচার দেখা গেছে যে উনি 138 ডিগ্রি ইউজ করেছেন, আমি 200 ডিগ্রি ইউজ করলাম, একটু কম বেশি হয়ে গেল, সেখানে বলগুলো সুন্দর হবে না।
এবং কি বলগুলো দেখা যাবে কোনোটি আগে মেল্টিং হচ্ছে, কোনোটি পরে মেল্টিং হচ্ছে। সেক্ষেত্রে কোনো বল ঠিকঠাক মতো লাগবে, কোনোটি লাগবে না। এই যে সমস্যাগুলো, এগুলো এড়িয়ে যাওয়ার জন্য আপনার পুনরায় একদম বলটি ক্লিন করে, আইসিটি ক্লিন করে তারপর লাগানো সবচেয়ে বেটার। এবং দেখুন আইসির পাশে অনেক গ্লু রয়েছে, যেগুলো আমি কাট করে দিচ্ছি, কারণ সাধারণত গ্লু কাট করার সময় এই আইসির পাশের গ্লুগুলো পরিষ্কার হয়ে যায়, কিন্তু এটির মধ্যে অনেক গ্লু ছিল। তো যাই হোক, আমি যে বিষয়টি বলছিলাম যে যদি আপনার নিজের হাতে রিবল করা থাকে, আপনি কত টেম্পারেচারে পিপিডি ইউজ করেন আপনি নিজে জানেন। সেক্ষেত্রে আপনাকে সেই বলগুলো ক্লিন না করে সেই বলের উপরে বল করতে পারেন। এটি খুব সহজে আপনি বল করে নিতে পারবেন। আর যদি এরকম হয় যে আপনি কাজটি করেননি, অন্য কেউ করেছে, সেখানে কত পিপিডি, কত টেম্পারেচারে পিপিডি ইউজ করেছে আপনি আসলে জানেন না, সেক্ষেত্রে আপনার ভালো হয় সেটি পিপিটি ক্লিন করে, বলগুলো ক্লিন করে নতুন করে আপনি রিবল করবেন। এটা সবচেয়ে এই আইসিটির জন্য ভালো, ফোনটির জন্য ভালো এবং আপনার কাজেরও জন্য ভালো। তো যাই হোক, আমি এই যে সুন্দর করে বল করে দিচ্ছি এবং একবার বল পিপিটি অ্যাপ্লাই করে বল করার পর আমি দ্বিতীয়বার আরেকটু বল দিয়ে দিলাম। কারণ হচ্ছে যে বড় আইসিগুলোর ক্ষেত্রে অনেক সময় বল ছোট বড় বা কোনো পাশে লাগে লাগে না এরকম হতে পারে। এই জন্য খুব খেয়াল করে করতে হয়। আর পেস্ট যদি একটু ভেজা ভেজা থাকে সেক্ষেত্রে 2 বার দিতে হয়। আর যদি পেস্টটি ড্রাই থাকে বা শুকনা থাকে তাহলে কিন্তু আপনি একবার অ্যাপ্লাই করেই রিবল করে নিতে পারেন। তো এই বিষয়গুলো সাধারণত যারা রিবলিং করেন তারা জানেন, প্র্যাকটিক্যালি কাজ করেন তারা জানেন। তারপরেও কিন্তু অনেকেই কিন্তু আমার ভিডিও দেখে তারা এই কাজগুলো আয়ত্ত করেন বা বোঝার চেষ্টা করেন। আমি অনেক টেকনিক কিন্তু এখানে শেয়ার করি। তো এই যে কাজের যে কৌশলগুলো সেগুলো শেয়ার করি ভিডিওর মাধ্যমে, তারা দেখেন, সেগুলো থেকে অনেকেই উপকৃত হন। তো অনেকেই আসলে সেটি কমেন্টে জানান, অনেকে জানান না। আমি অনেক ব্যস্ত থাকি, যে কারণে অন্য কোথাও কোনো আসলে হেল্প বা সাপোর্ট না করতে পারলেও আমি ভিডিও যেগুলো দিচ্ছি এগুলো থেকেও কিন্তু অনেকে অনেক হেল্প পান। তো আমি চেষ্টা করি যে সবসময় কিছু না কিছু আপনাদের সাথে সামনে শেয়ার করার জন্য। কারণ আমি কাজের পাশাপাশি ভিডিওগুলো ধারণ করে আমি আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে থাকি। এগুলো অনেক প্রেশারের একটি কাজ, ইউটিউবে ভিডিও আপলোড করা। তো সব মিলিয়ে তারপরেও করে যাচ্ছি আপনাদের ভালোবাসায়। অলরেডি 30K সাবস্ক্রাইবার কিন্তু আমার হয়ে গেছে। তো আমি আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনারা আমার সঙ্গেই থাকুন, কন্টিনিউ থাকুন। আমি চেষ্টা করছি আপনাদের জন্য ভালো ভালো কিছু কন্টেন্ট তৈরি করা বা ভালো কিছু দেখানো। যেমন আমি ক্যামেরা চেঞ্জ করেছি, আমার ভিডিওর স্টাইল চেঞ্জ করেছি। তো সেগুলোকে আসলে চেষ্টা করছি বোঝার যে আপনাদের কাছে কী ভালো লাগছে, কী লাগছে না। তো আমি আমার যে কাজগুলো এর বাইরে তো আসলে কিছু দিতে পারবো না। আমি আমার কাজের যে বিষয়গুলো এগুলো থেকেই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগার জন্যই কিন্তু আমি সবসময় চেষ্টা করে যাচ্ছি। আমার দায়িত্ব কিন্তু আরও অনেক বেড়ে গেছে। কারণ হচ্ছে যে আপনারা যেভাবে আমার সঙ্গে আছেন, আমার সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এবং অনেক সাবস্ক্রাইবার এবং অনেক ভিউয়ার্স রয়েছেন যারা আমাকে অনেক দিন যাবৎ কন্টিনিউ ভিডিও দেখেন এবং কি যারা আমাকে কমেন্ট করেন, অনেক উৎসাহ দেন। তো তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তো আসলে দেখুন, এই যে কাজটি করছি এই কাজটি হয়তো আমার একটি বেনিফিট নিয়ে আসবে। কিন্তু এই কাজের মাধ্যমে যে আপনাদের মাধ্যমে একটি সম্পর্ক, একটি বন্ডিং তৈরি হয়েছে, সেটি কিন্তু ভিন্ন একটি জায়গায় থাকে। আর সেটি ভার্চুয়াল হলেও সেটির প্রভাব কিন্তু অনেক বেশি। তো যাই হোক, সব মিলিয়ে এই কাজগুলো থেকে যদি কেউ কোনো উপকৃত হন বা কেউ যদি এখান থেকে কিছু পান, তাহলে আমার জন্য দোয়া করবেন, জাস্ট আর কিছু না। আর আমাকে বিভিন্ন সময় বিভিন্নজন মেসেজ দিয়েছে এবং কি কাজ শেখার আগ্রহ প্রকাশ করেছে অনেকেই, এবং কি কিছুটা সময় পাশে থাকার চেষ্টা করেছে, মানে বলার চেষ্টা করেছে যে আমার সাথে একটু সময় দিবে। আসলে সেটি সম্ভব হয়নি, কারোর জন্যই সম্ভব হয়নি, কারণ অনেকেই আপনারা এই বিষয়টি ব্যক্ত করেছেন। আসলে কাউকেই আমি সুযোগ দিতে পারিনি। এর পিছনে কারণ হচ্ছে যে আমার এটি অ্যা আমি নিজে ব্যক্তিগতভাবে একটু ব্যতিক্রম, যে কারণে এটি সম্ভব হয়নি। তবে আমার যদি এই ধরনের ইচ্ছা থাকতো আমি অনেক টাকা এতদিনে হয়তো ইনকাম করতে পারতাম শুধুমাত্র কাজ শিখিয়ে। কারণ এত পরিমাণে মানুষ আমাকে এই ধরনের অফারগুলো করেছে। তো আমি চাই আমি ফ্রিতে, আমার ইনকামের প্রয়োজন নেই এই জায়গা থেকে। আমি ফ্রিতে মানুষকে এই জিনিসগুলো দিব। একটু ধৈর্য ধরবেন। ধৈর্য ধরলে হয়তোবা আস্তে, আস্তে যে কাজগুলো আমি করি জাস্ট এগুলোই, আমার মধ্যে যা আছে এটুকুই দিচ্ছি। বাট এর বাইরে কিছু আসলে দেওয়া সম্ভব না। তো এখানে যে কৌশলগুলো বা কাজগুলো এগুলোর মাধ্যমে আপনারা যদি শিখতে পারেন, সেখানে
ধৈর্য ধরে ভিডিওগুলো দেখলে আশা করি এখান থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছুই শিখতে পারবেন। তো এর বাইরে আসলে তেমন কিছু নেই, এবং কি সব কিছুই মোটামুটি ভিডিওতে স্পষ্ট করার চেষ্টা করি বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যামেরা দিয়ে, তারপর কিন্তু বিভিন্ন কৌশল দেখানোর চেষ্টা করেছি। তো দেখুন এই ফোনটি আসলে সিপিইউ রিবল আমি অলরেডি করেছি, এবং ব্যাটারি তো অলমোস্ট অনেক লো আছে, এটি ড্রেন হয়েছে। আমি ব্যাটারিটি একটু চার্জ দিব, সেই সাথে চার্জিংয়ের লোডিংটি একটু চেঞ্জ হয়েছে কিনা সেটি দেখব। এবং আরেকটি কৌশল রয়েছে যে ব্যাটারি চার্জে লাগিয়ে আপনি কিন্তু ব্যাটারি অ্যাম্পিয়ারটা একটু বা ভোল্টেজটা একটু ইনক্রিজ করতে পারেন, সেই কৌশলটি আমি অ্যাপ্লাই করব এখন। তো দেখুন এখানে চার্জিংয়ের যে লোডিং সেটি কিন্তু একটু বাড়ছে, মানে 0.234 পর্যন্ত যাচ্ছে, আবার 6 যাচ্ছে। তো এখানে একটু ব্যাটারি চার্জ দেবো আমি, একটু ব্যাটারি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে 7.4 ভোল্ট দিলাম। তো 7.4 ভোল্ট, কারণ এটি ডাবল সেলের ব্যাটারি। দেখুন একটু অ্যাম্পিয়ারটি আমি বাড়িয়ে দিচ্ছি, ব্যাটারির অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ বাড়ার কারণে এই ফোনটি কিন্তু একটু চার্জিংয়ের লোডিং এসেছে, এবং কি আমি আশা করব যে এই ফোনটি অন হয়ে যাবে। একটু ধৈর্য ধরুন, আমি চেষ্টা করছি। যেহেতু রানিং একটি ফোন ডেড হয়েছে, সিপিইউ রিবোলিংও আমি যথেষ্ট পারফেক্টভাবে করেছি, এখানে কোনো ধরনের মিস হওয়ার কথা না। তারপরে যদি কোনো সমস্যা হয় সেটিও দেখা যাবে। আমি মনে করছি ব্যাটারি একদম ডাউন যেহেতু রয়েছে, সেহেতু ব্যাটারিটি একটু আপ করে নিতে হবে ভোল্টেজটি। আর এই ব্যাটারিগুলো ডাবল হওয়ার কারণে দেখা গেছে যে 7.4 7.5 ভোল্ট দিয়ে আপনি চার্জ করে নিতে পারেন, বাট নর্মাল যে আমাদের কুইক চার্জারগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু এই ব্যাটারিগুলো আসলে চার্জ দেওয়া যায় না। তো আপনি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এটি খুব সুন্দরভাবে চার্জ করে নিতে পারবেন। একটু চার্জ হয়ে গেলে আশা করি ফোনটি তখন চার্জার দিয়ে চার্জ নিবে, কারণ একদম ডাউন হয়ে গেলে তখন এই সমস্যাগুলো হয় এই ফোনগুলোতে। তো আমি একটু অপেক্ষা করব এবং চার্জে লাগিয়ে দেখব যে ফোনটি লোগো আসে কি না। তো এবার আমি এটি প্রথমে আমি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে ব্যাটারিটি একটু চার্জ করে নিলাম, এবং এবার অন করার চেষ্টা করব। দেখুন আমি পাওয়ার দিচ্ছি, এই যে OnePlus লেখা বা লোগো চলে আসছে। এখন আমি চার্জে লাগিয়ে রাখবো, জাস্ট আমি চার্জিংয়ের লোডিংটি ধরিয়ে দিলাম। এটির একটি কৌশল হচ্ছে যে আপনি চার্জার কানেক্ট করবেন, এবং কি ব্যাটারির যে ভিব্যাট লাইনটি রয়েছে সেখানে আপনি ব্যাটারি কানেক্ট করে তারপর কিন্তু একটি ভোল্টেজ অ্যাপ্লাই করবেন। সেটি হচ্ছে ব্যাটারির আপনার কি পরিমাণ লো রয়েছে সেটির উপরে নির্ভর করে। তো যাই হোক, ফাইনালি ফোনটি কিন্তু অন হয়েছে, এবং কি আলহামদুলিল্লাহ আশা করি ফোনটি ভালো চলবে। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক করে যাবেন, OnePlus ইউজারদের শেয়ার করে রাখতে পারেন।